ভারতের নির্বাচন বা গণতান্ত্রিক চর্চা আমাদের এই সময় আমাদের এখানে যখন নির্বাচনের নানান অনিয়ম হলে প্রায় ভারতের উদাহরণ টানতেন, আপনারাও বিভিন্ন সময় উদাহরণ টানতেন। সেইখানে এবারের বিধানসভা কিংবা এর আগে দিল্লি নির্বাচনের ক্ষেত্রেও এরকম বেশ কিছু অভিযোগ এসছে সরকারি দলের প্রতি, বিশেষ করে বিজেপির প্রতি। এমনকি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগও করা হচ্ছে। সেটি কি আসলে এমন যে আসলে ভারতেও এই নির্বাচন কেন্দ্রিক যে সুনাম ছিল সেটি ধাপে ধাপে একটু ক্ষুণ্ণ হতে চলছে? না, ক্ষুণ্ণ হতে পারে, কিছু বিস্তৃতিও আছে। বাংলাদেশ মানে আমাদের মতো এই যেখানে রাজনীতির একটা বড় হাতিয়ার হচ্ছে শক্তি প্রদর্শন, সেখানে নির্বাচনে জোর জবরদস্তি হয়ে থাকে। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের পার্থক্য দেখেন, সেখানে ৮০ বছর ধরে এই যে গণতান্ত্রিক ধারায় কখনো ছেদ ঘটেনি। তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হয়নি, অন্তর্বর্তী সরকার গঠন করতে হয়নি, বারবার সামরিক শাসন আসেনি। কিন্তু এই যে 11 সালে আপনি নির্বাচনে হয়তো কত 10টা আসন হয়তো তারা জোর করে নিয়েছে, কিন্তু যে তৃণমূল 11 সালে 200 কত পেয়েছিল, 2/3 আসন পেয়েছিল, এমনকি বিগত নির্বাচন 5 বছর আগে। আজকে 5 বছর পর যে সেটি 81-তে নেমে আসা, এটা হচ্ছে জনরায়। মানে এটা স্বীকার করতে হবে, জনরায়। এবং তৃণমূল যখন এটা করেছিল, এর আগে বামফ্রন্টের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা ক্যাডার ভিত্তিক দল, তারা সব কিছু আগে থেকে সব গুছিয়ে রাখে, মানে যাতে নির্বাচনে অন্য কেউ প্রার্থী হতে, মানে প্রার্থীদের এই পঞ্চায়েতে তো প্রার্থী হতে না পারে এরকম ব্যবস্থা থাকে। আর বিধানসভা বা জাতীয় সংসদে, জাতীয় সেখানকার লোকসভা নির্বাচনে এমন একটি পরিবেশ তৈরি করা হয় যে বিরোধীদের পক্ষে প্রতিকূল অবস্থায় পড়তে হয়। আর সেই অর্থে বলবো যে জনরায়ের প্রতিফলন হয়েছে। আমাদের এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে তো দুই পক্ষই অভিযোগ করে। বিএনপিও বলে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, জামাত ইসলামী এনসিপিও বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। যদি হয়েও থাকে, তাতে জনরায়ের মানুষের আকাঙ্ক্ষার কিন্তু পরিবর্তন হয়নি। মানুষ যাকে ক্ষমতায় আসতে চেয়েছে তারাই এসেছে, তারা কি করবে সেটা আলাদা। ভারতের জনগণ ভুলভাবে হতে পারে, আমরা বিশ্লেষণ করতে পারি, ধর্মীয় কার্ড ব্যবহার করতে পারে, হিন্দুত্ববাদী করতে পারে, কিন্তু জনগণকে তারা আকৃষ্ট করতে পেরেছে। এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা কিন্তু গত নির্বাচনেও এসেছিলেন। পুরো এবারে যেমন পশ্চিমবঙ্গ দখলের চেষ্টা ছিল, 21 সালেও ছিল, কিন্তু তখন পারেনি, এবার সফল হয়েছে। আর সেক্ষেত্রে নির্বাচনের আমরা ওই পর্যায়ে তো যাইনি, কারণ এর মধ্যেই বাংলাদেশে একজন বিএনপির একজন বিজয়ী প্রার্থী, মানে এমপি, তিনি বললেন তার এলাকায় ভোট হয়েছে, জিজ্ঞেস করছিল কাকে ভোট দিয়েছেন, তা তো জানি না, ভোট দিয়েছেন তিনি মার্কায়, মানে প্রার্থীকে চিনে না। তা সুতরাং ভারতেও এটা হতে পারে। আর জয় বাংলা না জয় শ্রীরাম, এই যখনই হয় এবং সারা ভারতের যখন কেন্দ্রের যখন সর্বগ্রাসী আধিপত্য এবং সর্বগ্রাসী যে সব কিছু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা, সেটি হয়েছে। কিন্তু এই নির্বাচনে যদি শতভাগ সুষ্ঠু হতো, তাহলেও কিন্তু বিজেপি জিতত, তৃণমূল জিতত না। আরেকটি বিষয় যে এটা হচ্ছে যে কোনো এক দেশে ধর্মবাদী দল যদি দলের দৌরত্ব বাড়ে তাহলে অন্য প্রতিবেশী দেশেও কিন্তু তার প্রভাব পড়ে। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত এই ভারত ভাগ হওয়ার পর, মানে এই দেশ ভাগ হওয়ার পর, মানে ধর্মবাদী কোনো দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি। কংগ্রেস আসছে প্রথম, তারপর বামফ্রন্ট, এবং এরপর হচ্ছে তৃণমূল। এখন এবার দেখার বিষয় যে, এবং সেখানে কিন্তু তৃণমূল 15 বছর ক্ষমতায় ছিল, বামফ্রন্ট 33 বছর ক্ষমতায় ছিল, এর আগে সময়টা কংগ্রেস ছিল। এখন এটা ভয়ের বিষয় যে তাহলে বিজেপিও কি আরও 3 নির্বাচন বা 4 নির্বাচনে তারা ক্ষমতায় থাকবে। কিন্তু আমার মনে হচ্ছে যে যতটা অনুপ্রবেশের বিষয়, মানে পুশব্যাকটা আমি অতটা শঙ্কিত না, কিন্তু শঙ্কিত হচ্ছে যে ওখানে যেহেতু ধর্মচর্চা হচ্ছে, এখানেও রাজনীতিতে ধর্মচর্চা হবে এবং একে অপরকে
মোকাবেলার জন্য হোক, একে অপরের পরিপূরক হিসেবে হোক, এই রাজনীতিটা বাড়বে। অর্থাৎ ধর্মীয় রাজনীতি এখানেও বাড়বে। বলবে যে না হলে ওখানে যেহেতু বিজেপি আছে, এখানে ধর্মভিত্তিক দল থাকা জরুরি বাংলাদেশের মানে স্বার্থ রক্ষা, জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য।